এই ছেলে আমার সাথে যাবে, মাসে 50,000 টাকা বেতন দেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমাদের গল্পটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। ঢাকা শহরটা অনেকটা বিশাল এক নদীর মতো। প্রতিদিন হাজার হাজার মানুষ এই নদীতে ঝাঁপ দেয়। বুকে একটাই স্বপ্ন, এই শহর তাদের জীবনটা বদলে দেবে। কেউ আসে ভাগ্য ফেরাতে, কেউ আসে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে, আবার কেউ আসে শুধু বেঁচে থাকার একটা রাস্তা খুঁজতে। কিন্তু এই শহর কাউকেই সহজে কিছুই দেয় না। এখানে টিকে থাকতে হলে বুকে সাহস, মাথায় বুদ্ধি আর মনে অদম্য জেদ থাকা চাই। তেমনি এক জেদি মানুষের গল্প আজকে বলতে চাই। জামালপুরের এক সাধারণ ঘরের শিক্ষিত বেকার ছেলে আরিফের গল্প। আরিফের জন্ম যমুনা নদীর পাড়ের এক ছোট্ট গ্রামে। আরিফদের বাড়িতে অভাব ছিল এমন যে পেটে দুবেলা ঠিকমতো খাবারই জুটত না। বাবার নির্দিষ্ট কোনো রোজগার ছিল না। অভাবের জ্বালায় তিনি রাগের মাথায় প্রায় চিৎকার করে বলতেন, পড়াশোনা শেষ করে বসে আছিস, তোকে দিয়ে তো কিছুই হবে না, তুই একটা অকর্মা। আরিফের মা চুপ করে থাকতেন, কিছু বলার সাহস কারও ছিল না। আরিফ মাথা নিচু করে শুনত, পাল্টা কিছুই বলতো না। কিন্তু বুকের ভেতরটা একটা আগুন সবসময় জ্বলতেই থাকতো তার। একদিন ঠিকই প্রমাণ করবে সে অকর্মা নয়। একদিন এক তুচ্ছ ঝগড়ার পর বাবা রাগের মাথায় বললেন, আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আরিফ এক মুহূর্তের জন্য থমকে গেল। সে মায়ের দিকে তাকালো। তার মা চোখ সরিয়ে নিলেন। আরিফ খালি হাতে শূন্য পকেটে বের হয়ে পড়ল রাস্তায়। কোনো পরিচিত মানুষ নেই, কোনো ঠিকানা নেই, শুধু বুকের ভেতর একটাই জেদ, তাকে প্রমাণ করতে হবে যে সে অকর্মা নয়। সে একটি ট্রেনে চেপে বসল। তার গন্তব্য ঢাকা। কমলাপুর রেল স্টেশনে পা রাখতেই চারপাশের বিশাল কোলাহলে আরিফ একটু থমকে গেল। হাজার হাজার মানুষ সবাই ছুটছে, কেউ কারোর দিকেই তাকাচ্ছে না। এই শহর যেন কাউকেই চেনে না, কাউকেই ভালোবাসে না। প্রথম রাতে প্ল্যাটফর্মের একটি কোণে গুটিসুটি হয়ে বসে থাকলো সে। তার পেটে খিদে, মাথায় হাজারো চিন্তা। দ্বিতীয় রাতেই একই অবস্থা তার, যে যা দিত তাই খেত সে, আর সারাদিন পায়ে হেঁটে কাজ খুঁজে বেড়াতো। তৃতীয় দিনে তেজগাঁওয়ের একটি টায়ার কারখানায় কাজ মিলল তার। কাজটা ছিল ভীষণ কঠিন আর অমানবিক। সারাদিন প্রচণ্ড গরমে ভারী ভারী টায়ার এদিক ওদিকে টানতে হতো। মেশিনের কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসতো তার। পায়ের তলা পুড়ে যেত কারখানার গরম মেঝেতে। দিন শেষে যা মজুরি মিলত তাতে কোনো মতে একবেলা খেয়ে বেঁচে থাকতো সে। কিন্তু আরিফ কোনো অভিযোগ করত না, বরং মনে মনে সে একটু খুশিই ছিল, কারণ সে এখন কারো মুখাপেক্ষী নয়, নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে সে। কয়েক মাস যাওয়ার পর আরিফ বুঝল এই কারখানায় তার জীবন কখনো বদলাবে না। যতই পরিশ্রম করুক তার মজুরি বাড়বে না, সামনে এগোনোর কোনো পথই নেই। একদিন বিকেলে কারখানার গেটের বাইরে এক কাপ চা খেতে গিয়ে সে দেখল পাশের কুড়ই গাছের ছায়ায় একজন বয়স্ক লোক ছোট্ট একটি পাংচার মেরামতের দোকান নিয়ে বসেছেন। আরিফ কিছুক্ষণ দাঁড়িয়ে লক্ষ্য করল, লোকটা তার চেয়ে অনেক বেশি রোজগার করছে, আর কারো কাছে মাথা নতও করতে হচ্ছে না, নিজের মালিক নিজে। সেই মুহূর্তেই আরিফের মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। পরের দিনই সে কারখানার কাজ ছেড়ে দিল। কয়েক মাস ধরে যা জমিয়েছিল সেই সামান্য পুঁজি নিয়ে বনানীর একটা ব্যস্ত মোড়ে ছোট্ট একটি পাংচার মেরামতের দোকান খুলল। কোনো সাইনবোর্ড নেই, কোনো চকচকে সরঞ্জাম নেই, শুধু দুটো হাত আর সৎ মন। শুরুটা খুব কঠিন ছিল। অনেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি কাজও হতো না। পাশের দোকানদাররা হাসাহাসি করত, ওই ছেলে কদিন টিকবে দেখি। কিন্তু আরিফ হতাশ হয়নি। কেউ এলে হাসি মুখে কথা বলতো, দ্রুত আর নিখুঁতভাবে চাকা সারত, বাড়তি একটা পয়সাও সে নিত না। ধীরে ধীরে এলাকার গাড়ি চালকদের মুখে মুখে ছড়িয়ে পড়ল বনানীর মোড়ে সেই ছেলেটা যেমন সৎ, ঠিক তেমনই দক্ষ। দোকান ভালো চলতে শুরু করলো। আরিফের মুখে একটু হাসি ফুটল। এভাবেই দিন কাটছিল তার। চৈত্র মাসের এক কাঠফাটা দুপুরে রাস্তায় তীব্র জ্যাম, সূর্য যেন আগুন ঢালছে। সেই সময় একটি কালো প্রাডো গাড়ি আরিফের দোকানের সামনে এসে থামল। পেছনের চাকা পুরোপুরি চুপসে গেছে। ড্রাইভার নেমে ব্যস্ত ভঙ্গিতে বলল, ভাই জলদি ঠিক করো, তারা আছে। আরিফ কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ল। গাড়ির ভিতর বসেছিলেন একজন মহিলা, পরনে সাদামাটা কিন্তু রুচিশীল শাড়ি, চোখে মুখে শান্ত আর গম্ভীর একটা ভাব, কিন্তু চোখ দুটো যেন অনেক কিছু বলতে চায়। তার নাম সাবিনা চৌধুরী, গুলশানের নামকরা এক ব্যবসায়ী পরিবারের পুত্রবধূ।
স্বামীর হঠাৎ মৃত্যুর পর এই মানুষটা একাই পুরো সংসার আর কোটি টাকার ব্যবসা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছেন। ভেতরে ভেতরে কতটা একা সেটা বোঝার মানুষ তার কাছে নেই। কিছুক্ষণ পর সাবিনা চৌধুরী গাড়ি থেকে নামলেন, চুপচাপ এসে আরিফের পাশে দাঁড়ালেন এবং মনোযোগ দিয়ে তার কাজ দেখতে লাগলেন। আরিফ এতটাই কাজে মগ্ন ছিল যে কেউ তাকে এত মনোযোগ দিয়ে দেখছে সেটা সে বুঝতেই পারেনি। প্রচণ্ড রোদে ঘামতে ঘামতে সে একটু করে চাকা খুলছে, তারপর নিখুঁতভাবে পাংচার মেরামত করছে। কাজে কোনো ফাঁকি নেই, কোনো তাড়াহুড়া নেই। কাজ শেষে ড্রাইভার টাকা মিটিয়ে গাড়িতে উঠে গেলেন, কিন্তু সাবিনা চৌধুরী উঠলেন না। তিনি আরিফের কাছে দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি সারাদিনে এই কাজ করে কত টাকা রোজগার করো? আরিফ সরল মনে বলল, ম্যাডাম, দিন ভালো গেলে 1000 খানেক টাকা হয়ে যায়। একা মানুষ তো মোটামুটি চলে যায়। সাবিনা চৌধুরী কয়েক মুহূর্ত আরিফের চোখের দিকে তাকিয়ে রইলেন। মানুষ চেনার এক অদ্ভুত ক্ষমতা তার ছিল। এই ছেলে চোখে কোনো মিথ্যা নেই, কোনো লোভ নেই। তিনি মনে মনে কিছু একটা ঠিক করলেন। তিনি ব্যাগ থেকে একটি ভিজিটিং কার্ড বের করে আরিফের দিকে বাড়িয়ে দিলেন। আমি যদি তোমাকে মাসে 50,000 টাকা দেই, তুমি কি আমার সাথে কাজ করবে? আরিফ যেন আকাশ থেকে পড়ল। 50,000! সে যা স্বপ্নেও ভাবেনি। তার মুখে কোনো কথা আসলো না। কিছুটা ইতস্তত করে বলল, ম্যাডাম, আমি একটু ভেবে নেই, তারপরে জানাবো। সাবিনা চৌধুরী মাথা নেড়ে গাড়িতে উঠলেন। গাড়ি চলে গেল। আরিফ রাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হাতে সেই ছোট্ট কার্ড, বুকের ভিতর ঝড় বইছে। সেই রাতে ঘুম এলো না। বিছানায় শুয়ে সে শুধু ভাবল, নিজের হাতে গড়া এই ছোট্ট দোকান ছেড়ে অচেনা এক দুনিয়ায় পা দেওয়া কি ঠিক হবে? যদি ধোঁকা হয়, যদি সে ব্যর্থ হয়। কিন্তু তারপর আবার মনে হলো, জীবনে এগোতে হলে একদিন না একদিন ঝুঁকি নিতেই হবে। ভোর হতেই মনে মনে সিদ্ধান্ত পাকা হলো। সে দোকান তালা দিল, কার্ডের ঠিকানা ধরে রওনা দিল। গুলশান অ্যাভিনিউর বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আরিফ একটু থমকে গেল। গেটের নেম প্লেটে লেখা চৌধুরী ম্যানশন। নিরাপত্তারক্ষী প্রথমে কড়া চোখে দেখল, কিন্তু কার্ড দেখানোর পরই মনোভাব বদলে গেল। যান, ভেতরে যান, ম্যাডাম অপেক্ষা করছে। আরিফ ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে হাঁক হয়ে গেল। বিশাল রাজকীয় বাড়ি, চারপাশে সবুজ বাগান, মাঝখানে ফোয়ারা। এই বাড়ির মানুষদের কোনো দুঃখ আছে কিনা সেটা তার বিশ্বাসই হলো না। বড় ড্রয়িং রুমে সাবিনা চৌধুরী সরাসরি কাজের কথা এলেন। আরিফ, আমার দরকার একজন বিশ্বস্ত মানুষ। ঘরের হিসাব, বাইরের কাজ, কর্মচারীদের তদারকি সব সামলাতে হবে তোমাকে। কিন্তু সবচেয়ে বেশি দরকার সততা। তুমি কি পারবে? আরিফ এক মুহূর্তও না ভেবে বলল, আমি পুরো সততা দিয়ে কাজ করব। আরিফকে বাড়ির পেছনে একটা সিমসাম ঘর দেয়া হলো। নরম বিছানা, পরিষ্কার চাদর, টেবিল, ফ্যান। এত সুন্দর ঘর সে আগে কখনো থাকেনি। কিন্তু চৌধুরী ম্যানশনে স্বস্তির চেয়ে পরীক্ষাটাই বেশি ছিল তার জন্যে। প্রথম দিনেই করিডোরে দেখা হলো সাইরা চৌধুরীর সাথে। সাবিনা চৌধুরীর একমাত্র মেয়ে, বয়স 25-26, পরনে দামি পোশাক, চোখে মুখে অহংকারের ছাপ। সে আরিফকে পা থেকে মাথা পর্যন্ত মেপে ঠোঁট বাঁকিয়ে বলল, বাড়ির নতুন চাকর? আরিফ শান্তভাবে বলল, জি। সাইরা তাচ্ছিল্যের সুরে বলল, এই বাড়িতে বেশি দিন টিকে থাকা সহজ নয়। আরিফ কিছুই বলল না, কিন্তু মনে মনে ভাবল, দেখা যাবে। বাড়িতে আরও একজন ছিলেন, রাশেদ চৌধুরী, সাবিনা চৌধুরীর দেবর। বাইরে থেকে দেখতে ভদ্র, কিন্তু ভেতরে ধূর্ততা আর লোভ। আরিফকে প্রথম দিনই একা পেয়ে ফিসফিস করে বললেন, বেশি চালাকি দেখাবে না, যা বলা হবে তাই করবে, নাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আরিফ বুঝতে পারল এই মানুষটার মতলব বেশ একটা ভালো নয়। আরিফ নিজের কাজে পুরোপুরি মন দিল। বাড়ির যে কাজ আগে দিনের পর দিন লাগতো, সে তা সময়ের মধ্যেই শেষ করত। অন্য কর্মচারীদের উপর সে কোনো কর্তৃত্ব দেখাতো না, বরং নিজে হাতে সে কাজ করত। কেউ অসুস্থ হলে তার কাজটা নিজে করে দিত। কিছুদিনের মধ্যেই বাড়ির সবাই তাকে মন থেকে পছন্দ করতে শুরু করলো। আরিফ ইংরেজি খুব ভালো জানতো না, কিন্তু তার ছিল অদম্য জেদ। একদিন রাত 2টোর সময় সাইরা পানি খেতে ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো। দেখলো আরিফ টেবিল ল্যাম্প জেলে একটা পুরনো ইংরেজি বাংলা ডিকশনারি হাতরে বিদেশি বায়ারদের মেলের অর্থ বোঝার চেষ্টা করছে। সাইরা বুঝলো ছেলেটা শুধু একজন কর্মচারী নয়, বরং ভেতরে এক হার না মানা যোদ্ধা লুকিয়ে আছে তার। একদিন সাইরার বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি প্রজেক্ট ফাইল হারিয়ে গেল। সেই দিনই বিকালে জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সাইরা রাগে পুরো বাড়ি মাথায় তুলল। কাজের মানুষদের বকাঝকা শুরু করলো। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই আরিফ চুপচাপ এসে সেই ফাইলটা সাইরার হাতে দিল। পরিষ্কার করতে গিয়ে ভুলে অন্য ডয়ারে সরিয়ে রাখা হয়েছিল। আরিফ কিছু না বলেই চলে যাচ্ছিল।
সাইরা পুরো থমকে গেল। তার বুকের ভিতরে হালচাল শুরু হলো। সে আস্তে করে বলল, থ্যাংক ইউ। এই প্রথমবার অহংকার ছাড়া। আরিফ শুধু হালকা হেসে চলে গেল। সেই হাসিটা সাইরা ভুলতে পারল না। সাবিনা চৌধুরী একদিন আরিফকে নিজের স্টাডি রুমে ডাকলেন। আরিফ, তুমি ঘরের কাজ খুব ভালো করেই সামলাচ্ছ। এবার থেকে আমার গার্মেন্টস ব্যবসার হিসাব নিকাশও তোমাকেই দেখতে হবে। সাপ্লায়ারদের সাথে কথা বলতে হবে, কাঁচামালের হিসাব রাখতে হবে। আরিফ বলল, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। সে রাত জেগে ফাইল পড়তো, হিসাব মেলাতো, যা বুঝতো না তা জিজ্ঞাসা করত। তার শেখার আগ্রহ আর সততা তাকে ব্যবসার অনেক কিছু দ্রুত শিখিয়ে দিল। কিছুদিনের মধ্যেই রাশেদ চৌধুরীর চোখে আরিফ কাটা হয়ে উঠল। আরিফ ব্যবসার হিসাব বুঝতে শুরু করায় রাশেদের চুরির পথ বন্ধ হয়ে আসছিল। সুযোগ বুঝে রাশেদ একটা বড় ফাঁদ পাতলেন। চট্টগ্রাম বন্দর দিয়ে একটি বিদেশি অর্ডারের বিশাল চালান যাওয়ার কথা। রাশেদ ইচ্ছা করে ভুল সুতা আর কাপড়ের চালান পাঠিয়ে দিলেন। কোটি টাকার ক্ষতির মুখে কোম্পানি। রাশেদ সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে সব দোষ আরিফের ঘাড়ে চাপালেন। সবার সামনে গলা উঁচু করে বললেন, এই অশিক্ষিত ছেলেকে সব দায়িত্ব দিলে এমনটাই তো হবে। এই ছেলের কারণে আজ সর্বনাশ হতে বসেছে। সাবিনা উদ্বিগ্ন এবং চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আরিফ একটুও ঘাবড়ালো না। সে ঠান্ডা মাথায় সব কাগজপত্র আবার চেক করলো। চট্টগ্রামের ট্রান্সপোর্ট কোম্পানিতে ফোন করলো। ভুল ট্রাক মাঝপথ থেকে ফিরিয়ে আনলো। সঠিক চালান দ্রুত পাঠানোর ব্যবস্থা করলো। সারা রাত ঘুমায়নি সে। তার চোখ লাল হয়ে আছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। পরের দিন ভোরের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেল। মাল ঠিকমতোই জাহাজে উঠল। এই ঘটনার পর সাবিনা চৌধুরী আর কোনো সন্দেহ রাখলেন না। আরিফ শুধু সৎই নয়, বিপদে সে পাথরের মতো শক্তও থাকতে পারে। কিছুদিন পর হিসাব মেলাতে গিয়ে আরিফ কিছু সন্দেহজনক বিল খুঁজে পেল। বেশ কয়েকটা কোম্পানির নামে বড় বড় পেমেন্ট গেছে, কিন্তু এই কোম্পানিগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তদন্ত করে সে বুঝল রাশেদ চৌধুরী ভুয়া সাপ্লায়ারদের নামে প্রতি মাসে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। মাসের পর মাস ধরে এই কাজ করছে সে। আরিফের হাত কেঁপে উঠল। এই পরিমাণ বিশ্বাসঘাতকতা সে কল্পনাও করেনি। সব প্রমাণ গুছিয়ে নিয়ে সে সাবিনা চৌধুরীর কাছে গেল। সেদিন রাতের খাবার টেবিলে ভারী এক নীরবতা। সাবিনা চৌধুরী সব ফাইল রাশেদের সামনে রাখলেন। রাশেদ, এগুলো কি? রাশেদ ফাইল দেখেই বুঝতে পারলেন। তার হাত কাঁপতে শুরু করলো। তোতলাতে তোতলাতে বললেন, ভাবি, এটা আরিফের চাল। ও আমাকে ফাঁসাতে চাইছে। সাইরা ফাইল দেখে চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, চাচা, এখানে প্রমাণ সব কথা বলছে। আপনি শুধু আমাদের টাকাই চুরি করেননি, বিশ্বাসও ভেঙেছেন। আপনি আজকে পার পাবেন না। সাবিনা সাথে সাথেই পুলিশে খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে থামল। পুলিশ এসে রাশেদকে গ্রেপ্তার করে নিয়ে গেল। রাশেদ একটি কথা বলার সুযোগও পেল না। সেই রাতে সাইরা আরিফের ঘরের দরজায় এলো। একটু থামলো, তারপর ঢুকে আরিফের সামনে দাঁড়ালো। শুধু বলল, আপনি না থাকলে আজ সব শেষ হয়ে যেত। সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। আরিফ হাসি মুখে বলল, আমি তো শুধু আমার দায়িত্বই পালন করেছি। সাইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, না, এটা শুধু দায়িত্ব না, এটা অন্য কিছু। এরপর থেকে সাইরা আর আরিফের মাঝে নীরব বিশ্বাস আর ভালোবাসার এক সম্পর্ক তৈরি হলো। সাবিনা চৌধুরীও সেটা বুঝতে পারলেন। একদিন বিকেলে বাগানে বসে সাবিনা চৌধুরী বললেন, আরিফ, আমি চাই তুমি সারা জীবন এই পরিবারের অংশ হয়ে থেকে যাও। আমি চাই সাইরার সাথে তোমার বিয়ে হোক। আরিফ যেন আকাশ থেকে পড়ল। ম্যাডাম, আমি কিভাবে? আমি তো একজন সামান্য কর্মচারী। সাবিনা চৌধুরী আরিফকে বোঝালেন এবং এই বিয়েতে রাজি করালেন। কিছুদিন পর চৌধুরী ম্যানশনে একটি অনুষ্ঠানে সাইরা আর আরিফের বিয়ে হলো। যে বাড়িটা কিছুদিন আগেও একাকিত্ব আর দুশ্চিন্তায় ভরা ছিল, সেই বাড়িতে আজ শুধু হাসি। বিয়ের পরেও আরিফ একটুও বদলায়নি। সকালে উঠে সাধারণ পোশাক পরে ফ্যাক্টরিতে কাজ দেখে। সে ভোলেনি তেজগাঁওয়ের সেই কষ্টের দিনগুলো, ভোলেনি কমলাপুর স্টেশনের সেই দুটো রাত, ভোলেনি বনানীর সেই ছোট্ট পাংচারের দোকানটার কথা। সে ভোলেনি তার গ্রামের পরিবারকেও। যে বাবা একদিন তাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আরিফ এখন প্রতি মাসে তার কাছে টাকা পাঠায়। এমনকি গ্রামে তাদের জন্য একটি সুন্দর পাকা বাড়িও তৈরি করে দিয়েছে সে। কারণ সে জানে এই পথটুকু না পেরোলে সে আজকের আরিফ হতে পারত না। গল্পের শেষ কথাটুকু এটাই, সুযোগ সবার জীবনেই আসে, কিন্তু সততা আর পরিশ্রম না থাকলে সেই সুযোগ কাজে লাগে না। ছোট কাজ বলে পৃথিবীতে কিছুই নেই। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।